সালটা 1902। কলকাতার জাহাজঘাটায় এসে নামলেন ফ্রেড গেসবার্গ। লন্ডন থেকে আসা এই সাউন্ড রেকর্ডিং ইঞ্জিনিয়ার ভারতের মাটিতে পা রেখেই সৃষ্টি করলেন নতুন ইতিহাস। শুরু হলো গ্রামোফোন কোম্পানির জয়যাত্রা। তখন নাম ছিল দ্য গ্রামোফোন অ্যান্ড টাইপরাইটার কোম্পানি। ফ্রেড গেসবার্গ হচ্ছে ইএমআই আমাদের যে প্যারেন্ট কোম্পানির প্রথম ইঞ্জিনিয়ার। উনি করমণ্ডল জাহাজে করে প্রায় 31 ডেজের ট্যুরে এসে আমাদের এখানে ফোর্ট উইলিয়ামের কাছে নেমেছিলেন। তিনি তার সাথে কিছু স্পেশালি ডিজাইনড ইকুইপমেন্ট নিয়ে এসেছিলেন। এগুলো মেকানাইজড ইকুইপমেন্ট যাতে ট্রপিক্যাল কান্ট্রিসে ইউজ করা যায়। আর সেই সময় মোমের ছাঁচে রেকর্ডিং করা হতো। উনি এরকম 600 মানে 600 ছাঁচ নিয়ে এসেছিলেন। এই হচ্ছে প্রথম রেকর্ডিং ইঞ্জিনিয়ার যিনি সব জিনিসপত্র নিয়ে এখানে আসেন। কিন্তু তিনি কোনো ভালো গায়ক এখানে খুঁজে পাননি। সেই সময় ছেলেরাই ভদ্রমহিলাদের পাঠ করতেন। শেষকালে ওনাকে ওনার বন্ধুরা ক্যালকাটা কমিশনার অফ পুলিশ উনি বলেন যে বাইজিদের মধ্যে গেলে উনি ভালো গায়িকার সন্তান পাবেন। লন্ডনে গ্রামোফোন কোম্পানির সদর দপ্তরে পাওয়া কাগজপত্র বলছে ফ্রেড গেসবার্গ কলকাতায় প্রথম সফলভাবে যে শিল্পীর গান রেকর্ড করেন তার নাম গহর জান। সম্প্রতি ইএমআই এর লন্ডন আর্কাইভ থেকে গহর জানের সেই প্রথম রেকর্ডিং এর কপি কলকাতায় নিয়ে এসেছে সারেগামা ইন্ডিয়া লিমিটেড। প্রসঙ্গত সেদিনের গ্রামোফোন কোম্পানি দীর্ঘদিন HMV নামে পরিচিত থাকার পর এখন আবার নাম বদলে হয়েছে সারেগামা ইন্ডিয়া। গহর জানের সেই প্রথম যুগের রেকর্ডিং এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যুগোপযোগী করার চেষ্টা চলছে সারেগামা ইন্ডিয়ার স্টুডিওতে। এই যে রেকর্ডিং এটাই হচ্ছে যে ইন্ডিয়ান রেকর্ডিং ইন্ডাস্ট্রি এর সবচেয়ে বড় ইভেন্ট। এটা নভেম্বর 1902-তে হয়েছিল। এরপর থেকে ইন্ডিয়ান রেকর্ডিং ইন্ডাস্ট্রি আর কখনো পেছনে তাকায়নি। সেদিনের কলকাতায় তো শিল্পীর অভাব ছিল না, বাইজিদের সংখ্যাও নেহাত কম ছিল না। তবে কেন প্রথম রেকর্ডিং এর গৌরব দেওয়া হলো গহর জানকে? কে এই গহর জান? গহর জান নামটা কিন্তু আসল নাম নয়। ওর আসল নাম হচ্ছে এরিনা অ্যাঞ্জেলওয়ার্থ। ওর মা মালকা জান। ওর মা মালকা জান দুজন ছিলেন, একজন আগ্রাওয়ালি, একজন এমনি মালকা জান, আগ্রাওয়ালি মালকা জান, আর উনি ছিলেন শুধু মালকা জান। মালকা জানের কাছেই গহর জান কিন্তু প্রথম তার বাইজির তালিম নিয়েছিলেন। 1896 সালে গহর জান কিন্তু ঠাকুরবাড়িতেও গান গেয়েছেন। তার অসামান্য রূপ, তিনি এক কথায় ইংরেজি ফ্লুয়েন্টলি বলতে পারতেন, বাংলা বলতেন, উর্দু বলতেন এবং হিন্দি বলতেন। গোল হয়ে মাঝখানে একটা জায়গা স্টেজ হতো, গোল করে তার একদিকে বসতো সাহেবরা, একদিকে বসতো বাঙালিরা, একদিকে বসতো অবাঙালি শ্রোতা উর্দুভাষী। গহরজান ঘুরে ঘুরে গান গাইতেন বিভিন্ন ভাষায়। এবং সেই সময় গহরজানকে পাওয়া বা আনতে পারা একটা সমাজে উন্নত হওয়ার একটা যে গহরজানের মতো আর্টিস্টকে নিয়ে তারা মুজরো করেছে। তবে গহর জানের গানই ফ্রেড গেসবার্গ প্রথম রেকর্ড করেছিলেন কিনা তা নিয়ে মতভেদ আছে। এই সময় রেকর্ডিং করা হয়েছিল যাদের বয়স ছিল 14 ও 16। একজনের নাম শশীমুখী আর একজনের ফণিবালা। এরা কিন্তু প্রথম রেকর্ড। এটা কিন্তু ভুল তথ্য যে 1902 সালে গহরজান প্রথম রেকর্ড করে। এর আগে আমি গহরজানের রেকর্ডিং ডেটটা বলছি। এই গ্রামোফোন কনসার্ট রেকর্ড কাগজের লেভেলে প্রথম প্রকাশিত হয়েছিল 10 ইঞ্চি সাইজে। কিন্তু 11ই নভেম্বর মঙ্গলবার গেসবার্গ রেকর্ড করেন মিস গহরজানের কণ্ঠস্বর। এটা কিন্তু পুরনো তথ্য হিসেবে কিনসের বই থেকে এই তথ্য পাওয়া গেছে। কিন্তু আমরা ইএমআই থেকে যে ডকুমেন্টস পেয়েছি তাতে ক্লিয়ারলি ইন্ডিকেট করা হচ্ছে যে গহর জানের রেকর্ডিংটা হচ্ছে ফার্স্ট রেকর্ডিং। শশীমুখীর রেকর্ডিংটা সাবসিকুয়েন্টলি রিলিজ হয়েছে। বিতর্ক থাক, তবু গহর জানের এই রেকর্ডিং এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। সমসাময়িক কালের এই শিল্পী এবং আরও কয়েকজনের বেশ কিছু মূল্যবান রেকর্ডিং এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা জায়গায়। আমরা অনেকেই যার হদিস জানি না, যা কখনো শুনিনি। গত 100 বছর ধরে ভারতের সাউন্ড রেকর্ডিং এর দুনিয়ায় অতন্দ্রকর্মী গ্রামোফোন কোম্পানি।
মজার কথা, এর সবটাই বাংলা, হিন্দি বা আর কোনো ভারতীয় ভাষায় নয়। একসময় গোটা এশিয়ার রেকর্ড রফতানি হতো গ্রামোফোন কোম্পানির এই বেলেঘাটার ফ্যাক্টরি থেকে। ইএমআই ফ্যাক্টরির বাইরে লন্ডনের সবচেয়ে প্রথম ফ্যাক্টরি তৈরি হয়েছিল গ্রামোফোন কোম্পানিতে। এটা হচ্ছে 1907 সালে বেলেঘাটায় হয়েছিল। তখন এই ফ্যাক্টরি থেকে আমাদের ইন্ডিয়া ছাড়াও চায়না, মালয়েশিয়া, জাভা, অস্ট্রেলিয়া সব এক্সপোর্ট এখান থেকেই হতো। দমদমের সারেগামা ইন্ডিয়ার আর্কাইভে আজও সুরক্ষিত সেসব সম্পদ, যেমন ধরুন এই চাইনিজ গান। সারেগামা ইন্ডিয়ার আর্কাইভে জমে রয়েছে আরও বহু ধনরত্ন। যত ক্লাসিক্যাল আর্টিস্ট আছে, আলাউদ্দিন খাঁ সাহেব থেকে শুরু করে রবিশঙ্কর, সবাই দিস আর প্রাইসলেস, সেগুলো সব আমাদের কাছে আছে। প্লাস আমাদের কিছু স্পেশাল হিস্টোরিক্যাল রেকর্ডিং আছে, যেমন 1947-এ যখন আমাদের স্বাধীনতা পেলাম, আমরা দেশ স্বাধীন হলো, তখন পার্লামেন্টে পণ্ডিত জওহরলাল নেহরু মাই ট্রিস্ট উইথ ডেস্টিনি এই সম্বন্ধে বলেছিলেন। সেই রেকর্ডটাও আমাদের কাছে আছে। Long years ago, we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. এসব শব্দ সম্পদের আয়ু বাড়াতে চলছে ডিজিটাল ক্লিনিং এর কাজ। আমাদের পুরনো রেকর্ডিংয়ে যেগুলো আমরা 78 থেকে কপি করি, তাতে ক্লিক থাকে, টিক মার্ক থাকে, এইগুলো ফিজিক্যালি রিমুভ করা খুব মুশকিল। আমরা আগে এইগুলো কাঁচি দিয়ে টেপ কেটে রিমুভ করতাম, যেটা প্র্যাকটিক্যালি ফিজিক্যালি ইম্পসিবল। এখন উইথ দ্য হেল্প অফ কম্পিউটার আমরা ডিক্লিকিং প্রোগ্রামটা চালিয়ে আমরা এটা ডিক্লিক করতে পারি। সফলভাবে এই বিপুল শব্দ সম্পদ সুরক্ষিত করতে পারলে নিঃসন্দেহে তা আমাদের সংস্কৃতির ইতিহাসের এক অমূল্য সম্পদ হয়ে উঠবে। পার্থ বন্দ্যোপাধ্যায়, খবর এখন।